তো কৃষ্ণের যে রাজধানী বা রাজ্য যেটাকে বলে দ্বারকা, তো এখন আস্তে আস্তে অনেক আর্কিওলজিক্যাল, যদি তুমি বলো যে যাই বলো, মানে খোঁজার পরে এত এক্সপার্টিজ ইউজ করার পরে আজকে দ্বারকার একটা মিনিমাম জায়গা এক্সপ্লোর করা হয়েছে। এখন হয়তো 90% পোর্শন হয়তো আনএক্সপ্লোর্ড রয়েছে। তো এই দ্বারকা ডুবে যাওয়ার মেন লজিকটা কি ছিল? যে যার রাজা ছিল কৃষ্ণ, তার শহর এরকম ভাবে ডুবে কি করে গেল, আর যজু বংশের ধ্বংস কিরকম ভাবে হয়ে গেল? এর পিছনে কি কৃষ্ণেরই হাত ছিল? না, দ্বারকা ডুবে যাওয়ার পেছনে শ্রীকৃষ্ণের না, যদু বংশের ধ্বংসের পিছনে কৃষ্ণের হাত ছিল। হ্যাঁ, হাত বলতে কি আসলে ওই ইতিহাসকারেরা তো প্রত্যেকটা ঘটনাকে মেলায়, আসলে কানেক্ট করে দেয়। সেই কানেকশন অনুযায়ী তো অভিশাপ দেওয়া হয়েছিল, যে গান্ধারী অভিশাপ দিয়েছিল, তুমি আমার 100 জন সন্তানকে মেরে ফেলেছো, তো তোমার যদু বংশ এইভাবে বিনষ্ট হবে। ওটা কানেকশন, ঠিক আছে। দ্বারকার যে ডুবে যাওয়া, সেটা একটা জিওগ্রাফিক্যাল ফেনোমেনন। এটা কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন রয়েছে? হ্যাঁ, শুধু দ্বারকার ক্ষেত্রে না, আমি তোমাকে এক্সাম্পল দিয়ে দিচ্ছি। যেমন ধরো আটলান্টিক মহাসাগরের উপর একটি দ্বীপ ছিল, যার নাম ছিল আটলান্টিস। প্রশান্ত মহাসাগরের উপর একটি দ্বীপ ছিল, যার নাম ছিল মু। এবং দ্বারকা একটি দ্বীপ ছিল। এই দ্বীপগুলো বেসিক্যালি, যেমন আমি রামায়ণের ক্ষেত্রে বলবো লেমুরিয়া, মানে স্বর্ণলঙ্কার ডুবে যাওয়া ব্যাপারটা, ওই রকমই ওই কারণটাই এক্ষেত্রেও প্রযোজ্য। আটলান্টিসের ক্ষেত্রেও প্রযোজ্য, মু দ্বীপের ক্ষেত্রেও প্রযোজ্য, এবং দ্বারকার ক্ষেত্রেও প্রযোজ্য। মেন সি লেভেল যখন উপরে উঠতে থাকে, আইস এজের পরে বরফ বলতে থাকে, সেই একই কারণে আটলান্টিসও ডুবে যায়। আটলান্টিসের তো কোনো ভগবান ছিলেন না, এবং মু দ্বীপও ছিলেন না, তো সেগুলো ডুবে যায় জিওগ্রাফিক্যাল ফেনোমেননে। স্বর্ণলঙ্কাও ডুবে যায়, শ্রীলঙ্কা এবং মাদাগাস্কার পড়ে থাকে। ঠিক সেই কারণেই দ্বারকাও ডুবে যায়, এবং সেই ডুবে যাওয়া অংশগুলো খুব নিচে নয়, এই জন্যই। আচ্ছা, এগুলো সব আইস এজের পরবর্তী কালের সমস্ত ঘটনা। আচ্ছা, মানে শ্রীকৃষ্ণর পরেও আইস এজ এসেছিল? না, আইস এজ শেষবার এসছে প্রায় 12,500 বছর আগে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু মিন সি লেভেল সব জায়গায় তো সমানভাবে বাড়েনি, রাইট? তো দ্বারকা যখন ডুবেছে, দেখো মহাভারত রামায়ণ লেখা হয়েছে কোন সময়, আমরা সেটা আবিষ্কার করতে পেরেছি। রামায়ণের ক্ষেত্রে প্ল্যানেটোরিয়াম সফটওয়্যার দিয়ে এটাও জানতে পেরেছি রামের কবে জন্ম হয়েছে, কবে বিবাহ হয়েছে, হনুমানজি কবে লঙ্কা দহন করেছেন, এক্সেট্রা এক্সেট্রা সবকিছু। মহাভারতের ক্ষেত্রে সেটাই। কিন্তু রামায়ণ মহাভারতের আর্কিওলজিক্যাল এভিডেন্সের উপর ডিপেন্ড করে, পুঁথির বয়সের উপর ডিপেন্ড করে, কিন্তু আমরা শুধু পুঁথির বয়স জানতে পেরেছি, ঘটনার নয়। তবে দ্বারকা ডুবে যাওয়ার পেছনে কোনো ঐশ্বরিক ক্ষমতা অবশ্যই নয়, এটা জিওগ্রাফিক্যাল ফেনোমেনন। এবং এই ঘটনা শুধু দ্বারকার ক্ষেত্রে নয়, যেহেতু সেই জন্যই ওই টাইম পিরিয়ডে মোটামুটি ওই জিনিসটাই হয়েছিল। এক্স্যাক্টলি। ওকে, তো কৃষ্ণের মারা যাওয়ার পর থেকেই কলিযুগের শুরু। হ্যাঁ, আমাদের যে যুগের যে প্রকার ভেদগুলো, সত্যযুগ, দ্বাপর, ত্রেতা এবং কলি, সেক্ষেত্রে শ্রীকৃষ্ণ যেহেতু আমরা অবতার বলেই মানি, বিষ্ণুর অবতার, সেক্ষেত্রে ওনার মারা যাওয়াটা একটা এমন দুঃখজনক ঘটনা যার পরে কলিযুগের সূচনা হওয়াটা স্বাভাবিক। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা কলিযুগের সূচনাকাল বলে ধরে নিই। কিন্তু এটা আগে হতে পারে, পরে হতে পারে। হ্যাঁ, যেমন সূর্য সিদ্ধান্ত অনুযায়ী কলিযুগ শুরু হয়েছে প্রায় 3100 BCE থেকে। সূর্য সিদ্ধান্ত BCE একদম বিফোর ক্রাইস্ট, মানে যীশু খ্রিস্টের জন্মের 3100 বছর আগে কলিযুগের সূচনা হয়েছে। সূর্য সিদ্ধান্ত সেই বইটি, যেই বইটি থেকে জ্যোতিষশাস্ত্রের যাবতীয় উপাদান নেওয়া হয়ে থাকে। আজকের যুগে মানে অ্যাস্ট্রোলজির যত কিছু দেখা যাচ্ছে, সেগুলো সবই সূর্য সিদ্ধান্তেরই দাম। আচ্ছা, বুঝতে পারলাম। থ্যাংক ইউ, কথা বলে খুব ভালো লাগলো। আশা করছি এবং জানিও আরো অনেকবার দেখা হবে তোমার সাথে, এবং অনেক এপিসোড শুট করার সুযোগ পাবো। অবশ্যই তুমি হয়তো টাইম দেবে, আশা করছি এটাই। যাই হোক, ভালো লাগলো, আবার দেখা হবে। থ্যাংক ইউ। থ্যাংকস।